নমস্কার। সম্প্রতি ভারতে পাস হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। লোকসভা এবং রাজ্যসভায় দীর্ঘ বিতর্ক, তীব্র বাদানুবাদ, এমনকি যৌথ সংসদীয় কমিটি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা জেপিসিতেও এই বিল পাঠানো হয়েছে এবং সেখান থেকে তাদের মতামত পরামর্শ নিয়ে আসার পরে এই বিল পাস করানো হয়েছে এবং বর্তমানে মহামান্য রাষ্ট্রপতির সইয়ের পর এই বিল আইনেও পরিণত হয়ে গেছে। অর্থাৎ এই আইনকে আর পরিবর্তন করা যাবে না, এতে সংশোধন করা যেতে পারে অথবা বিলোপ করা যেতে পারে, সেটা সরকার পক্ষের ইচ্ছা অথবা সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের ইচ্ছা, যা এই মুহূর্তে হওয়ার কোনোরূপ সম্ভাবনা নেই। অর্থাৎ এটি একটি আইন যেটা প্রত্যেককেই মেনে নিতে হবে, ঠিক যেরকমভাবে 3 তালাকের ক্ষেত্রে হয়েছিল। বহু বিক্ষোভ হয়েছিল, কিন্তু সেক্ষেত্রেও যেহেতু আইনটি মুসলিম মহিলাদের ভালোর জন্যই ছিল, তাই সেক্ষেত্রে কোনোরূপ বদল আসেনি। আর ঠিক তেমনটাই হয়েছে ওয়াকফের ক্ষেত্রে। আসলে ওয়াকফ কি? অনেকেই গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া বা সংবাদপত্রে, টিভিতে এই নিয়ে বহু আলোচনা দেখেছেন। ওয়াকফ বলতে বলা হচ্ছে এমন কিছু জমি বা সম্পত্তি বা যে কোনো বিষয় যা কোনো না কোনো সময় কোনো মুসলিম ব্যক্তি ছিল, তিনি তা কোনো মুসলিম সমাজের উন্নতির জন্য দান করতে পারেন, অথবা কোনো মুসলিম শাসক বা মুসলিম অধিপতি তার কোনো সমাধি, সৌধ, জমি, জায়গা, স্কুল, বাজার, মাজার, দপ্তর প্রভৃতি এই সকল জায়গাগুলি কোনো এক মুসলিম সংস্থা পরিচালনা করবে এবং সেখান থেকে যা আয় হবে সেটা মুসলিম সমাজের উন্নতির জন্য ব্যয় হবে। খুবই ভালো উদ্যোগ, এটা মুসলিমদের ধর্মীয় আইন অনুসারেই প্রযোজ্য। কিন্তু এই ওয়াকফে পরবর্তীকালে একটি সংশোধনী করা হয়েছিল, যেটি ভারত সরকার করেছিল। সেই সময় কংগ্রেস নেতৃত্বাধীন ভারত সরকার একটি বিতর্কিত রুল বা নিয়ম চালু করে, যেখানে বলা হয় যে মুসলিম পক্ষ তারা যে কোনো জমিকে ওয়াকফ হিসেবে দাবি করতে পারে যদি তাদের মনে হয় যে এই জমিটি পূর্বে কোনো মুসলিম ব্যক্তির ছিল, অথবা এই জমির সাথে মুসলিমদের কোনো আবেগ জড়িয়ে রয়েছে বা এই সম্পত্তি মুসলিমদের অধিগত, তাহলে তারা সে জমিটা দাবি করতে পারে এবং দাবি করলে ওটা ওই ওয়াকফের হয়ে যাবে। এখন ওই জমি বা সম্পত্তির মালিক যদি তার বিরোধিতা করতে চান, তাহলে তাকে আসতে হবে ওয়াকফের জুরি বোর্ডের কাছে। অর্থাৎ ওই সম্পত্তি ওয়াকফ সম্পত্তি কিনা সেটা বিচার করার জন্য মুসলিমদের একটা প্যানেল থাকবে, শীর্ষস্থানীয় মুসলিমদের, তারাই বিচার করবেন যে ওই জমি ওয়াকফ কিনা। এখন সেখানে যদি তারা প্রস্তাব নাকচ করে দেন, অর্থাৎ খারিজ করে দেন, ওই ব্যক্তির প্রস্তাব না খারিজ করে বলেন যে ওই জমি ওয়াকফ সম্পত্তি, ওই ব্যক্তি কিছু বলার নেই, তাহলে ওই ব্যক্তিকে সেই নিয়ে মেনে নিতে হবে। এই কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ভারতের কোনো আদালতে যেতে পারবেন না। এইখানেই ছিল সবচেয়ে বড় টুইস্ট। জমি সম্পত্তি দাবি হতেই পারে, জবরদখল হয়ে যেতেই পারে, কিন্তু তাকে পুনরায় ফেরত পাওয়ার একটা প্রক্রিয়াও আছে। কিন্তু ওয়াকফ বোর্ডে একবার সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর সেই সিদ্ধান্তকে আর চ্যালেঞ্জ করা যায় না ভারতের কোনো আদালতে, এমনকি সুপ্রিম কোর্টেও নয়। আর এইভাবেই ওয়াকফ বোর্ড কার্যত একটি সমান্তরাল ক্ষমতার ভর কেন্দ্র হয়ে উঠেছিল। তাদের দিনে দিনে লোভ চাহিদা বৃদ্ধি পাচ্ছিল, যেখানে সেখানে জমি তারা হাতিয়ে নিচ্ছিল। আর এই ব্যবস্থা চিরদিন চলতে পারে না। কেন? কারণ এই ব্যবস্থার মধ্যে দুর্নীতি প্রবল মাত্রায় ঢুকে গেছিল। ভারতে এই মুহূর্তে ওয়াকফের কাছে তৃতীয় সর্বোচ্চ জমি রয়েছে। সবচেয়ে বেশি জমি আছে ভারত সরকারের মধ্যে সেনাবাহিনী, তারপর রেলপথ এবং তারপরে ওয়াকফ বোর্ডের কাছে। আর এত জমি সম্পত্তি এইসব থাকার পরেও ওয়াকফ বোর্ড দেখায় তাদের বার্ষিক আয় মাত্র 100 কোটি টাকার মতো। বাকি টাকা কোথায় যায়? আসল কথা হচ্ছে ওয়াকফের এই সম্পত্তি দখল করে নেওয়ার পর অধিকাংশ মুসলিম নেতা, যারা রাজনৈতিক নেতা এবং ধর্মীয় নেতা, তারা এই সকল সম্পত্তি গোপনে নিজেদের করে নেয় আর সেখান থেকে আসা টাকাটা নিজেদের বিলাস ব্যসন সুখ ভোগে ব্যয় করে। সাধারণ যে মুসলিম দরিদ্র মুসলিম জনগণের উন্নতির জন্য এই সম্পত্তি ব্যবহার করার কথা, তা তারা মেনে চলেন না, অথচ মুখে সারাক্ষণ শরিয়া আইনের গুলি ছাড়তে থাকেন। এই সকল জনগণের উন্নতির জন্য সরকার ঠিক করলো কি না, ওয়াকফ বোর্ডে যে প্যানেল বা জুরি প্যানেলে একটু সংশোধনী আনতে হবে, যে এবার থেকে কোনো জমিকে ওয়াকফ দাবি করতেই পারে, সেই জমির মালিক ওয়াকফের কাছে যাবেন, ওয়াকফে তার বিচার হবে এবং তারপরেও যদি দেখা যায় যে ওই জমিকে ওয়াকফের দাবি করা হচ্ছে, তাহলে তিনি তার বিরুদ্ধে কোর্টে গিয়ে আবেদন করতে পারেন। এটাই নিয়ম। ভারতে যে কোনো বিষয় বা যে কোনো সমস্যায় যদি সংকটের সৃষ্টি হয়, তাহলে সেটা কোর্ট সমাধান করবে। সেজন্য বিচার বিভাগ রয়েছে। কোনো একটি নির্দিষ্ট প্যানেলের কাছে সেই দাবি থাকতে পারে না, যার দাবিকে আবার কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না, এমনটা হতে পারে না। তাই এই সংশোধনীটা নিয়ে আসা হয়েছে যে ওয়াকফের সিদ্ধান্তকে কোর্টে চ্যালেঞ্জ করা যাবে। আর ওয়াকফের যে জুরি বোর্ড বা যারা বিচার করবেন যে সেই সম্পত্তি ওয়াকফ কিনা, তাতে আগে শুধুমাত্র মুসলিমরা ছিলেন বা মুসলিম ধর্মগুরুরা ছিলেন, এখন তাদেরকে রেখেও আরো কিছু অ্যাড করা হয়েছে। অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম, যিনি একজন আইএএস পদমর্যাদার অফিসার, একজন অন্য খাতে বা সরকারি সচিব পর্যায়ের ব্যক্তি, যিনি এই জমি জায়গা রাজস্ব প্রভৃতি বিষয়গুলো বোঝেন, তো এরকম দু একজনকে ইনক্লুড করতে হবে, যাতে সেটা সার্বজনীনভাবে গৃহীত একটা সিদ্ধান্ত হয়, কোনো একতরফা সিদ্ধান্ত সেখানে না নেওয়া। তো এই ছিল সম্পূর্ণরূপে ওয়াকফ সংশোধন বিল।
কিন্তু এইটাকে নিজেদের ক্ষুদ্র লাভের আশায়, স্বার্থের জন্য, ধর্মীয় রাজনীতি করার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলি, বিশেষ করে আমাদের রাজ্যের তৃণমূল, সম্পূর্ণরূপে ভুলভাবে মুসলিমদেরকে বুঝিয়েছে। তারা বুঝিয়েছে যে এই আইন যে পাস হয়েছে এটি তাদের নিজেদের অধিকার বা সামাজিক অধিকারের উপর সরাসরি হস্তক্ষেপ, সরকার তাদের ধর্মের উপর আঘাত করতে চাইছে। আর যেহেতু পড়াশোনা নেই, মাদ্রাসায় পড়াশোনা, এই কারণের জন্য তারাও খুব সহজেই প্রভাবিত হয়ে গেছে এবং তাদের কথায়, এই সকল নেতা মন্ত্রীদের কথায় তারা ব্যাপকভাবে বিক্ষোভে অংশগ্রহণ করেছে। সেই বিক্ষোভ হিংসাত্মকও হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মুসলিমদের উপর কার আধিপত্য থাকবে সেই নিয়ে 2.5 জন মন্ত্রীর যুদ্ধ চলছে। এর মধ্যে একজন হচ্ছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, অপরজন হচ্ছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, আরেকজন হচ্ছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এই 3 জন চাইছেন পশ্চিমবঙ্গের মুসলমান যেন তাদের নিয়ন্ত্রণে থাকে। আর তাই এই 2.5 সংখ্যক নেতার মধ্যে মারপিট চলছে, আর এর মাঝখানে পড়ে পদপিষ্ট হচ্ছে মুসলমানেরা। সম্প্রতি মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে সেই নিয়ে আর কিছুই বলা নেই। স্পষ্ট দিনের আলোর মতো প্রকাশ্য হয়ে গেছে যে কিভাবে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে হিন্দু জনসাধারণের উপর। একদিকে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি বাংলায় ওয়াকফ বিল চালু হতে দেবেন না, অর্থাৎ ওয়াকফ আইন বাংলায় চালু হবে না। অথচ এই কথাটা সম্পূর্ণরূপে ভাঁওতাবাজি কথা, কারণ এই কথার কোনো যুক্তি নেই। রাষ্ট্রপতির সই হয়ে গেছে। এই বিল কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সমগ্র ভারত ভূখণ্ডের উপর প্রযোজ্য। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সাধ্য নেই এই বিলকে আটকে দেওয়ার। এর আগে জাতীয় শিক্ষানীতির ক্ষেত্রে দেখেছি, আয়ুষ্মান ভারত প্রকল্পের ক্ষেত্রে দেখেছি, তিনি আয়ুষ্মান ভারত প্রকল্পের বহু সুবিধা গ্রহণ করেছেন, বাংলায় খালি নামটা পরিবর্তন করে দিয়েছেন। জাতীয় শিক্ষানীতি অনুসারে কিছু কিছু পরিবর্তন করতে বাধ্য হয়েছে, যদিও শিক্ষা কেন্দ্র এবং রাজ্যের যৌথ বিষয়, তাই এক্ষেত্রে রাজ্যের কিছু বাধা থাকতেই পারে। কিন্তু এই ধরনের আইনের ক্ষেত্রে সম্পূর্ণটাই কেন্দ্রের বিষয়, রাজ্যের সেখানে বাধা দেওয়ার কোনো উপায় নেই। আর তাই ওয়াকফ বিল বাংলাতেও লাগু হবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় থাকুন আর না থাকুন, যাই করুন। আর তাই বাংলায় মুর্শিদাবাদ বা অন্যান্য যে সকল জায়গায়, দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার, সেখানেও যেখানে মুসলিম জনসংখ্যা বেশি হয়েছে তাদেরকে উত্তেজিত করে উস্কে দিয়ে হিন্দু জনসাধারণ উপর লেলিয়ে দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদে ব্যাপক ভাঙচুর হয়েছে, ঘর বাড়ি দোকান ঘর ভাঙা হয়েছে, এমনকি লুটপাট হয়েছে। আর সেই লুটপাটের সঙ্গে আপনি পার্শ্ববর্তী বাংলাদেশে যখন শেখ হাসিনা পতন হয়েছে সেই লুটপাটের একটা মিল পাবেন। অর্থাৎ এই মানুষেরা শুধুমাত্র ভাঙতে আসছেন বা আন্দোলন করছে এমন নয়। যারা আন্দোলন করছেন দেখা গেছে সাংবাদিক যখন তাদেরকে জিজ্ঞেস করছেন যে আপনারা কি বিষয়ে আন্দোলন করছেন, তারা কিছু বলতে পারছে না, কারণ তাদেরকে পয়সা দিয়ে, টাকা দিয়ে, লোভ দেখিয়ে এই আন্দোলনে আনা হয়েছে, এই মিছিলে আনা হয়েছে জনসংখ্যা বাড়ানোর জন্য। তারা জানেনই না কি বিষয়ে বিক্ষোভ করছেন, ওয়াকফ বিল কি, কি সংশোধনী পাস হয়েছে, সংশোধনীতে কি আছে, এর ফলে তাদের কি সুবিধা পেয়েছে, তারা কিছুই জানেন না। তারা শুধুমাত্র ভিড় বাড়াচ্ছেন আর হিংসা ছড়াতে উদ্যোগ নিচ্ছেন। মুর্শিদাবাদ সীমান্তবর্তী জেলা, বাংলাদেশ থেকেও প্রচুর দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করেছে, এক্ষেত্রে হয়তো বিএসএফ এর টহলদারিতেও গলদ রয়েছে। আর তাছাড়া বাংলাদেশ সীমান্তে এত ছিদ্র রয়েছে, অর্থাৎ এত সুড়ঙ্গ রয়েছে যে সেদিক দিয়ে প্রচুর পরিমাণে মুসলিমদেরকে এখানে প্রবেশ করানো হয়েছে এবং তারা এই অঞ্চলে প্রচুর লুটপাট চালিয়েছেন। কিছু কিছু দোকানের খণ্ডচিত্র দেখলে বোঝা যায় কার্যত লুটপাটের উদ্দেশ্যেই দোকানটি ভাঙা হয়েছে। ওখান থেকে বিভিন্ন টাকা পয়সা, মিষ্টি বা অন্যান্য দামি সামগ্রী লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া যে সকল হিন্দুরা রয়েছেন তাদের ক্ষেত্রে পানীয় জলে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে, পেট্রোল ঢেলে ঘর চালিয়ে দেওয়া হচ্ছে, কুপিয়ে খুন করা হচ্ছে। অর্থাৎ সামগ্রিকভাবে বিষয়টাকে একটা হিন্দু বিদ্বেষের পরিণতি দেওয়া হয়েছে যে এটি একটি হিন্দু রাষ্ট্র হয়ে যাবে ভারত, আর মুসলিমদেরকে এখানে থাকতে দেওয়া হবে না, তোমাদের সমাজ, অধিকার, ধর্ম বিপন্ন, তাই এর বিরুদ্ধে তোমরা জিহাদ করো। এই ধরনের একটা পরিস্থিতি নিয়ে চলে যাওয়া হয়েছে। আর এখানে আপনি মুর্শিদাবাদের যে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান তাকে দেখতে পাবেন। ইউসুফ পাঠান তিনি গুজরাটের মানুষ, বাংলায় এসে দাঁড়িয়েছিলেন, মুসলিম মুসলিম ভাই ভাই মমতা বন্দ্যোপাধ্যায় নিমন্ত্রণ করে এনেছিলেন। কিন্তু এই মুহূর্তে যখন তার লোকসভা কেন্দ্র অশান্তিতে দীর্ণ, তখন তাকে কোথাও দেখতে পাওয়া যাবে না, তিনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন। আমি এর আগেও বলেছিলাম যে ইউসুফ পাঠান যখন বাংলায় এসে দাঁড়ান তখন ওই বাংলা পক্ষের ঘর ঘরের কোনো সমস্যা হয় না, অথচ বাংলায় থেকে যখন কোনো ব্যক্তি হিন্দি বলে ফেলবেন বা অন্য কোনো ভাষায় কথা বলে ফেলবেন তখন তার খুব চুলকানি উঠে যায়। আর তার উপরে বলতে হয় এই রাজ্যের পুলিশের কথা। যেখানে পুলিশ মন্ত্রী স্বয়ং এই ধরনের কথাবার্তা বলেন সেখানে পুলিশ তো ব্যবস্থা নিবে না। পুলিশ খুব সুন্দরভাবে পারে চাকরিহারা শিক্ষকদেরকে লাঠি মারতে, যারা সমাজে শিক্ষার মেরুদণ্ড তাদেরকে নির্মমভাবে অত্যাচার করতে। পুলিশ সুন্দরভাবে পারে তিলোত্তমা কাণ্ডে যখন আরজি কর মেডিকেল কলেজে বহিরাগত দুষ্কৃতীদের ভাঙচুর হলো তখন বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে, এমনকি তাতে এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারও নেই। তাই পুলিশ এই সকল কাজ খুব সুন্দরভাবে করতে পারে। অপরদিকে যখনই দেখা গেল যে ভোট ব্যাংক অর্থাৎ দুধেল গাইরা তারা কোনো অশান্তি করছে, পুলিশ হাত জোর করে দোকানে গিয়ে লুকানোর জন্য জায়গা খুঁজছে, এদের বিরুদ্ধে প্রতিবাদ করা তাদের সাহস নেই। অথচ যারা ভদ্র, শিক্ষিত, সভ্য তাদের উপরে লাঠিচার্জ করতে, লাথি মারতে, হাত তুলতে তাদের বিন্দুমাত্র বিবেকে বাধে না। অথচ সেই পুলিশই যখনই মুর্শিদাবাদে যায় তখন একদম চুপ, শান্ত।
থানা থেকে ঢিলছোড়া দূরত্বে দোকান লুটপাট হয়ে যাচ্ছে, ভাঙচুর হচ্ছে, হয়ে যাক, পুলিশের তাতে কি? পুলিশ মন্ত্রী তো চুপ করে থাকার নির্দেশ দিয়েছেন, পুলিশের হাতে লাঠি তোলারও সাহস নেই। আর এইভাবেই কার্যত পুলিশি মদতে প্রত্যক্ষভাবে মুর্শিদাবাদে হিন্দু নিধনযজ্ঞ চলছে। প্রচুর মানুষ মুর্শিদাবাদ থেকে নদীপথে পার হয়ে মালদহে এসে আশ্রয় নিয়েছেন। নিজের দেশে, নিজের রাজ্যে তারা পরবাসী হয়ে রয়েছেন। নিজেদের ভিটেমাটি ছেড়ে চলে আসতে হচ্ছে, ছোট ছোট সদ্যজাত শিশুদেরকে নিয়ে চলে আসতে হচ্ছে। এই কি ধরনের হিংসা? সামান্য ভোটের জন্য একটা সম্প্রদায়কে উস্কানি দিয়ে লেলিয়ে দেওয়ার মতো এত ঘৃণ্য চক্রান্ত কোনো রাজ্যের প্রশাসনিক প্রধান করতে পারেন তা জানা ছিল না। যে সাদা শাড়ির গর্ব তিনি করেন, সেই সাদা শাড়ির তলায় এত কালি, এত ময়লা, তা সত্যি গুণে শেষ করা যাবে না। কি নেই এই সরকারের আমলে? কোন ক্ষেত্রে দুর্নীতিটা হয়? এখনো পর্যন্ত তো শুধুমাত্র শিক্ষা দুর্নীতিটাই প্রকাশ পেয়েছে। সিভিক ভলেন্টিয়ার, বাংলায় যারা আইপিএস এর চেয়েও বড় ক্ষমতাশালী, সেই সিভিক ভলেন্টিয়ার, এই নিয়োগে যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে তা প্রত্যেকেই জানেন। কোনোরূপ পরীক্ষা নেই, কোনোরূপ যোগ্যতা মান নেই, শুধুমাত্র টাকা দিয়ে চাকরি নেওয়া হয়েছে। তাই সবার শেষে একটা কথাই বলবো, যে আগে ওয়াকফ বিলে কি সংশোধনী হয়েছে সেটা বুঝুন, সমাজ মাধ্যমে মুসলিমদের মধ্যে সচেতনতা ছড়ান, তাদেরকে উস্কানি দিয়ে প্ররোচিত করে এমন কোনো কাজ করতে বাধ্য করবেন না যার দ্বারা তাদের ভবিষ্যতে বিপদের সম্ভাবনা থাকে। কারণ একবার যদি তারা ক্রিমিনাল কেসে জড়িয়ে পড়েন, সেক্ষেত্রে জেলের ঘানি কিংবা আইন আদালতে ঠক্কর তাদেরকেই খেতে হবে, সরকারি কিছু যাবে আসবে না। ফলে যারা তাদেরকে উস্কে দিচ্ছেন, যে সকল নেতারা নিজেদের লাভের জন্য এই সকল মানুষদেরকে ভুল পথে চালিত করছেন, তারা দয়া করে এবার শান্ত হন, সমগ্র এলাকায় শান্তি ফিরিয়ে আনুন, যারা ঘর ছাড়া হয়েছেন তাদেরকে ঘরে ফেরানোর ব্যবস্থা করুন, এবং পুলিশ সক্রিয়ভাবে পদক্ষেপ নিন। এই মুহূর্তেই যদি পুলিশ পদক্ষেপ না নেয়, আগামী দিনে পুলিশকে কেউ ভয় পাবে না। ইতিমধ্যেও ভয় পাচ্ছে না, পুলিশকে তাড়া করে মারা হচ্ছে, পুলিশের সামনে দুষ্কৃতীরা আন্দোলন করছে, পুলিশ থাকা সত্ত্বেও বাস থেকে ধর্মীয় পতাকা ফুলিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের বহু খণ্ডচিত্র আপনারা দেখেছেন, এবং ভবিষ্যতে আরো ভয়ঙ্কর দিন আসতে চলেছে। তাই এখনো সময় আছে, জেগে উঠুন, সজাগ হন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ।